প্রতাপকে হসপিটাল থেকে কিডন্যাপ করে নিয়ে এসে তমসা এবং নিজের আড্ডায় তাকে ধরে রাখে। বন্ধুরা যখন তামাশা দেখে তার হাত থেকে সমস্ত প্রমাণ হারিয়ে যাচ্ছে, তখন একটি গুন্ডাকে ধরে ক্রমশ তাকে মারতে থাকে আর বলে, বল এর ভিতরে কে কে জড়িত আছে, সবটা আমাকে ক্লিয়ার কর আর আমার পুরো ডিটেলস চাই। তখনই মারতে মারতে একটা পর্যায়ে গিয়ে লোকটি ভয় পেয়ে, মৃত্যুর ভয় পেয়ে সে বলে বসে, আমি সব বলছি, আর বলে ডক্টর প্রতাপ এর মেইন অ্যাকুইস্ট, ওকে ধরলে সব প্রমাণ বেরিয়ে যাবে। তারপরে তমসা বলে, ওই প্রতাপকে আমাকে সবার প্রথম তুলতে হবে। ওই প্রতাপ এমন সত্য জানে যেগুলো আমাদের জানা খুবই প্রয়োজনীয়। তখনই তার অ্যাসিস্ট্যান্ট বলে, এক্ষুনি ম্যাডাম রিস্ক হয়ে যাবে না, আপনিও শ্বশুরবাড়িতে আছেন, আর এক্ষুনি প্রতাপকে যদি তুলতে যান তার প্রবলেম হয়ে যেতে পারে। তমসা বলে, কোনো প্রবলেম হবে না, আমি বলছি তো, সব কটাকে ধরে গলা টিপিয়ে শেষ করে ফেলবো, কারণ এই তিলোত্তমার সাথে যেগুলো করেছে এই সমাজ তাকে ভুলবে না। তারপর ডক্টর প্রতাপ হসপিটালে গিয়ে সবাইকে বলে, আমার ওটি রুমে কেউ আসতে দেবে না, আমার চেম্বারের ধার পাশে যেন কেউ না আসে। তারপরে জিজ্ঞাসাবাদ করতে থাকে সেই ডক্টরকে যে আপনার কি কিছু হয়েছে। তখনই ডক্টর প্রতাপ লোকটিকে বলে, আপনার এত কিসের প্রয়োজন, আপনি আমার বিষয়ে কেন জানছেন, আপনি তাহলে হসপিটাল থেকে বাইরে খোঁজাখোঁজ চালাচ্ছেন না আর সমস্ত প্রমাণ বাইরে পাঠিয়ে দিচ্ছেন, আমি বুঝতে পেরেছি আপনি গোয়েন্দা। তারপরেই ডক্টর প্রতাপ হুঁশে ফিরে বলে, সরি আমাকে ক্ষমা করে দেবেন, আমি বুঝতে পারিনি। তারপরেই ডক্টরবাবুর এই ব্যবহার সবটা ফোন করে তমসাকে বলে দেয় সেই লোকটি, আর বলে, বিশাল বড় প্রবলেম হয়ে গেছে, সে বুঝতে পারছে আমি দোষ করছি আর এই ঘর থেকে প্রমাণও পাঠাচ্ছি। তখন তমসা বলে, তুমি অ্যালার্ট থাকো, অলওয়েজ সবার দিকে নজরে রাখো, বাকি প্রমাণ আমি জোগাড় করে নেব। তারপরেই লোকটি বলে, প্রতাপকে এবার ধরে নেওয়ার সঠিক সময়, প্রতাপ হাত থেকে নাহলে বেরিয়ে যাবে। তমসা তক্ষুনি বলে, সবাই রেডি হও, চলো, আমাদেরকে এখন প্রতাপকে ধরতে হবে। তারপর তমসা গিয়ে জিজ্ঞেস করে সেই নার্সকে, যা আপনারা সমস্ত কাজ কমপ্লিট করে রেখেছেন তো? সেই ডক্টরবাবু বলে, হ্যাঁ, আমরা কেন পারবো না, ডক্টর প্রতাপ এখন চেম্বারে আছেন, আপনি যান তমসা ম্যাডাম, তাহলে পেয়ে যাবেন ওখানেই সবটা। তারপরেই সিসিটিভি ক্যামেরা সব অফ করে প্রতাপের চেম্বারে ঢুকে যায় তমসা ম্যাডাম। তমসার প্রবেশ কোনোভাবেই বুঝতে পারে না, কারণ চিন্তায় গ্রস্ত থাকে প্রতাপ এবং ফোনে ব্যস্ত থাকলেই পেছন থেকে এসে তমসা সঙ্গে সঙ্গে নাকে রুমাল দিয়ে চেপে ধরে ডক্টর প্রতাপকে। প্রতাপ কিছু বুঝোটার আগেই তমসা তার কাজটা শেষ করে ফেলে। ধীরে ধীরে প্রতাপের নিঃশ্বাস দীর্ঘ হতে থাকে আর মাথা ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে গিয়ে ডক্টর প্রতাপ সেখানে সেন্সলেস হয়ে যায় আর তমসা তাকে ধরেই তারপরেই অজ্ঞান হলে প্রতাপকে ধরে সঙ্গে সঙ্গে একটি বেডে শুইয়ে দেয় এবং তমসা বলে, এই যে দাদা, এবার আপনার কাজ, আপনাকে এমন কেরামতি দেখাতে হবে যেন আপনি এই বেডে করে প্রতাপকে নিয়ে যাচ্ছেন হসপিটালের বাইরে, কিন্তু কেউ যেন পক্ষীও না টের পায়। কোনোভাবে যদি কোনো কেউ বুঝতে পারে তাহলে কিন্তু মহৎ বড় প্রবলেম হয়ে যাবে। তখনই সেই নার্স অর্থাৎ লোকটি বলে, আমি এনাকে বেডের তলায় শুইয়ে দিচ্ছি আর ভালো করে টাইট করে বেঁধে উপরে অন্য কাউকে শুইয়ে দেবো, তাহলে কোনোভাবে কেউ টেরও পাবে না আর কোনো প্রবলেমও হবে না। ওনাকে যদি পরবর্তী সময় খুঁজে না পাওয়া যায় তখন ওনার ঘর চেক করলে আমি বলবো আমি তো রোগী দেখাতে এসেছিলাম, আপনারা চেক করুন প্রয়োজন পড়লে ক্যামেরা, রোগী তো সর্বদাই আমাদের সামনে দিয়ে নিয়ে যাচ্ছি, সেই জন্য তাছাড়া তো আর কোনো প্রবলেম হবে না আশা করি আমি। তারপরেই তমসা বলে, বাহ, দেখে ভালো লাগলো, আপনার বুদ্ধি সত্যি সুদূর এবং আপনি সত্যি একটি ভালো মানুষ, আপনার মতো মানুষ এই সমাজে আরও কয়েকটা দরকার, তাহলে হয়তো এই সমাজটা একটি দিন এসে শুধরে যাবে এবং সঠিক রাস্তায় এগোবে। ভালো লাগছে সত্যি, আপনার সাথে যত সময় আমি কথা বলছি এবং ব্যবহার করছি আমি দেখে অবাক হচ্ছি যে আপনার মতো মানুষ এই কলিযুগে এসে বেঁচে আছে, এটাই আমাকে ভাবাচ্ছে। তমসা বলে, ঠিক আছে, সব কথা বাদ দিচ্ছি, আপনি ভালো থাকবেন আর সর্বদা চেষ্টা করবেন এই লোকগুলো থেকে একটু এড়িয়ে চলার, আর হসপিটালে কী হচ্ছে না হচ্ছে আমাকে প্রতিটি সেকেন্ড আপডেট কিন্তু দিতে থাকবেন, আমি সর্বদাই অ্যালার্ট থাকবো। তারপরেই আমরা দেখব তমসা
সঙ্গে সঙ্গে একটি ঘোমটা মুড়ি দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর দিকে তমসার কথা রীতিনীতি অনুযায়ী চলে যায় লোকটি বেডের তলায় করে নিয়ে ডক্টর প্রতাপকে, এবং বাইরে গিয়ে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। হসপিটালে কেউ টেরও পায় না। কিন্তু যখন বেড নিয়ে রিটার্ন আসে তখনই জিজ্ঞাসা করে ডক্টর প্রতাপের খোঁজ করতে থাকা লোকজন যে ডক্টর প্রতাপ চেম্বারে ছিল, তাকে তো দেখা যাচ্ছে না। তখনই লোক বলে, আমি কিছু জানি না, আমি একটা রোগী সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে দিয়ে চলে আসলাম, এছাড়া আমি কি জানবো। তখনই সবাই একটু লোকটার দিকে ভাব করে তাকিয়ে বলে, আজ তো কারুর কোনো ছাড়ার দিন ছিল না, কেউ এখান থেকে বার হবে এরম তো কেউ বলাও ছিল না। তখনই ডক্টর প্রতাপের কথা ভেবে তো ভয় পেয়ে যায় লোকটি প্রথমে, এবং বলে, কেন থাকবে না, আমি ওনাকে ছেড়ে দিয়েছি শুধুমাত্র ওনার পরিবার এসে রিকোয়েস্ট করছিল, এবং আপনি যান গিয়ে দেখুন ওনার পরিবার ওখানে অ্যাপ্লাই করেছে, তাই জন্য আমি ছেড়েছি। ওনার কন্ডিশন ক্রমশ খারাপ হয়ে যাচ্ছিল, তাই জন্য ওনাকে আমি ছাড়তে বাধ্য হয়েছি। তখনই ও সব কিছু ছেড়ে লোকজন সব প্রতাপের দিকে ধ্যান দেয়। ওখানে আর কোনো কিছু বলেনি নার্সটাকে। এবং এদিকে তমসা অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে যেতে প্রতাপকে বলে, তোমার মৃত্যু ঘনিয়ে এসছে প্রতাপ, তুমি যে কাজগুলো করেছো তার প্রতিটা মুহূর্তে আমি আফসোস তোমাকে করাবো আর বোঝাবো যে তুমি কতটা বাজে একটা মানুষ। তারপরে আমরা দেখবো সেই সিকিউরিটি গার্ড এড়িয়ে সমস্ত নজর থেকে সে ধীরে ধীরে ডক্টর প্রতাপকে নিয়ে নিজের চেম্বারে চলে যায়। এদিকে তমসা আর সেখানেই মারতে মারতে নখ উপড়ে তুলে নেয় প্রথমে প্রতাপে। প্রতাপ যন্ত্রণা কান্নায় ছটফট করতে থাকে আর বলে, আমাকে ছেড়ে দিন, একবার সুযোগ দিন, আমি সব কিছু পরিবর্তন করে দেব। আর এদিকে আমরা দেখব বাড়ির লোকজন আলক্ষ্য এবং বাকি সবাই বারবার জিজ্ঞাসা করে, ডক্টর তমসা যাচ্ছে কোথায়, তিলোত্তমাকে খুঁজে কেন পাওয়া যাচ্ছে না প্রতিটা মুহূর্তে। হসপিটালে গেলাম, সেখানে ওনাকে ঠিকমতো দেখতে পেলাম না। হসপিটালে গিয়ে জিজ্ঞাসা করছি, কেউ কিছু বলতেও পারছে না, হচ্ছেটাকে আমি কিছু বুঝতে পারছি না। এদিকে ডক্টর প্রতাপকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব প্রবলেমগুলো যেন একটা একটা করে জড়িত হচ্ছে, আমার মাথায় কিছু ঢুকছেই না। তখনই আমরা দেখব ডক্টর প্রতাপ ও তমসা অর্থাৎ তিলোত্তমাকে একসাথে না পাওয়ার কারণেই বাড়ির লোক এবং তমসার শাশুড়ি বলে, আমার কেন জানি না মনে হচ্ছে তিলোত্তমা আর ডক্টর প্রতাপের মধ্যে কিছু একটা ব্যাপার আছে। তখনই তমসার শ্বশুর বলে, হ্যাঁ, প্রতাপকে আমি যখন বললাম আমার বাড়ির বৌমা তার চুর নিতে এসছে হসপিটালে, তিনি অবাক হয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন, এবং তারপর থেকে ওনার বিহেভিয়ারে কেমন একটা চেঞ্জেস চলে এসছে। আমি সবটা বুঝতে পারিনি, কিন্তু একটা প্রবলেম তো থেকেই যাচ্ছে আমারও মনে, কি জানি কি হয়েছে। তখনই ডক্টর তিলোত্তমার কথা ভাবতে ভাবতে বলে, ফোন করুন ওকে, চেষ্টা করুন। তখন তার শ্বশুরমশাই বলে, ফোন করছি কিন্তু কোনোভাবে ফোনও তুলছে না, উনি আছেন কোথায় আমি কিচ্ছু বুঝতে পারছি না, আর আমার মাথাও কাজ করছে না, বাড়ির সদস্য বিপদে খুঁজে পাওয়া যায় না, উনি তো একটা হসপিটালের ডক্টর, তারপরেও কেন ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর উনি এই সময় একবার বলছে ওটিতে গিয়েছি, একবার বলে কাজে গিয়েছি, ওনাকে কোনো প্রশ্ন করলে এমনভাবে বাঘিনীর মতো লাম মেরে ওঠে যেন মনে হয় উনি আমাদেরকে এক্ষুনি খেয়ে ফেলবে, তাই আমরা কিছু বলতে 10 বার ভাবতে হয়। তখনই তার শ্বশুর বলে, বাড়ি আসুক আজকে, আমি খোঁজ নেব, উনি হসপিটালে নেই, আমি সারা হসপিটাল চত্বর খুঁজে ফেলেছি ওনাকে, কিন্তু ওনাকে দেখতে পাইনি, তাহলে উনি যাচ্ছেটা কোথায়। তারপরে আমরা দেখব তমসা বলে, আজ আমাকে বাড়ি যেতে হবে, সন্ধ্যা ঘনিয়ে এসছে, এবার আমার পরিবারের লোকজন সন্দেহ করবে, কিন্তু এই লোকটিকে কোনোভাবে আপনারা যেতে দেবেন না, আর একটিকে এমন যন্ত্রণা দেবেন যেন পূর্বপুরুষ সমস্ত আগের জন্মের লোকজন সবাইয়ের কথা যেন মনে পড়ে যায়, এবং এই প্রতাপের আর্তনাদ আমাকে রেকর্ড করে পাঠাবে, আমি শুনবো। আমার বুকের যে যন্ত্রণাটা কষ্টটা যদি একটু কমে, তিলোত্তমার জন্য যে কষ্টটা আমার হয় প্রতিটি রাতে আমি যেন ঘুমোতে পারি না, সেই যন্ত্রণাটা আমার বাবা মা আমার পরিবার কেউ জানে না যে আসলেই তিলোত্তমার সাথে কি হয়েছে। তারা জানলে যে কি ভেঙে পড়বে আমি সামলাতে পারবো না, তাই আমি এই সত্যটা সবার সামনে আনতে পারছি না। একটা পর্যায়ে গিয়ে সবটা আমি ঢেকে রেখেছি এবং মিথ্যের জাল বুনে সবাইকে বোকা বানাচ্ছি, কিন্তু কতদিন আর বোকা বানাবো আমি। এই বোকা বানাতে বানাতে আমি নিজেও যে আর পারছি না। এই আর্তনাদ শুনে যদি আমার বুকের কষ্টটা একটু কমে, এই প্রতাপের প্রতিটা আঙুল আমি একটা একটা করে কাটবো, যে আঙুল ও তিলোত্তমার দিকে আগিয়েছিল, ওর চোখ আমি নিজে হাতে উপরে তুলে ফেলবো। ও কী করে এত খারাপ কাজ করতে পারলো। তারপরেই আমরা দেখবো তিলোত্তমা বাড়িতে পৌঁছালেই পুরো পরিবার বাড়ির দরগড়ায় ওয়েট করে তিলোত্তমার জন্য।
প্রশ্ন জানিয়ে সবাই রেডি। তিলোত্তমা বলে, কি ব্যাপার, আপনারা আজ সবাই আমার অপেক্ষা করছেন? তখনই তার শ্বশুর বলে, তোমার সময় কি হয়েছে শ্বশুরের বাড়িতে ফেরত আসার? আর তুমি কি জানো না বাড়ির কিছু নিয়ম শৃঙ্খলা আছে? তুমি না বাড়ির নতুন বৌমা, তোমাকে তো বলে যেতে হবে কোথায় যাচ্ছ, কি করছো। আর তোমাকে সারা হসপিটাল আমরা খুঁজে পাইনি কোথাও, তুমি গিয়েছিলে কোথায়? তখনই তিলোত্তমা একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, কি করবো এখন, সবাই যে বুঝতে পেরে যাচ্ছে, প্রবলেম ঘেরোয়া করে ফেলছে, ঠিক কী করবো বুঝতে পারছি না। তখন সে বলে, আচ্ছা বাড়ি থেকে কোথাও গেলে সবাইকে বলে যেতে হবে? আমি একটুখানি আমার বোনের সাথে দেখা করতে গেছিলাম, তার শরীরটা ভালো নেই এবং তারও নাকি বিয়ে ঠিক হবে খুব শীঘ্র, তাই আমি তার কথাবার্তা বলতে গেছিলাম। সে বিয়ে করতে চায় না এই মুহূর্তে, সেই জন্য আমি মানা করার চেষ্টা করেছিলাম। এটিকে আমার এতটাই দোষ? আমি বাড়ি থেকে যেতে গেলে কি সব সময় আমাকে পারমিশন লাগবে নিজের বাপের বাড়ি কারোর সাথে দেখা করতে গেলে? তখন তার শ্বশুর মশাই বলে, ঠিক আছে বাদ দাও, তুমি আপাতত যাও, গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও আর সঠিক সময়ে বাড়িতে প্রবেশ